ইমপ্লিমেন্টেশন হবে, তারপরে ওয়েজ রিভিশন হবে, যেটা আমরা আগেই আমাদের অনিন্দিতা সাহেব আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। এবং সেম তারা সেই দপ্তর থেকে ওয়েজ কেপিআই সাইন করে বেরিয়ে তারপরে আমাদের ওয়েজ রিভিশন আমরা পেয়েছিলাম আগের বার। এইবারও তারা অনেক আগে থেকে, যেহেতু সামনে চেক অফ এক্সারসাইজ, তারা বহু আগে থেকে নিজেদের ঝান্ডা ধরে নিজেদেরকে জানি যেহেতু একটা সময় পরে ওয়েজ রিভিশন হবে, গভর্নমেন্ট ওয়েজ রিভিশন না দিয়ে যাবে কোথায়, কিন্তু জানি যখন একটা সময় পরে ওয়েজ রিভিশন আমরা অ্যাচিভ করব, সেই জায়গা থেকে তারা নিজেদের ঝান্ডা আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহুদিন আগে থেকে নাকি তারা সিএলসির সাথে মিটিং হচ্ছে এবং মিটিং হয়েই যাচ্ছে। তো সানি দেওয়ালের ডায়লগ রয়ে গেছে, সেটা তারিখ পে তারিখ চলেই যাচ্ছে, আমরা দেখেই যাচ্ছি, খেলা চলছে, আমরা কিছু বলছি না। আমরা কিন্তু আমাদের মতো লড়াই করে অলরেডি আমাদের কথা নির্মলা সীতারামনের কাছে পৌঁছে দিয়েছি, পজিটিভ রেসপন্স পেয়েছি, ফিনান্স দপ্তরের কাছে গেছি, সেখান থেকে আমরা যা যা রেসপন্স পেয়েছি আমরা কিছু ডিউ কোর্সে আপনাদেরকে সবাইকে জানানো হবে পরবর্তীকালে। এখনো সেটা আনঅফিসিয়াল, অফিসিয়াল নয়, কিন্তু এইটুকুনি বলতে পারি, আগের বার যেভাবে লড়াই করে আমরা ওয়েজ রিভিশন অ্যাচিভ করেছিলাম, বিবিকেস তাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল, এইবারও সেটাই করবে আমাদের এই সৈকত মুখার্জি, আমাদের এই বন্ধু। আগের বারও মানে আমরা চাইবো ওকে একটু হাততালি দিয়ে সম্বর্ধনা দেওয়া হোক। আগেরবারও অনেক নিজে থেকে লড়াই করে দাদা আমরা কি করবো, শেষে দেখা যাচ্ছে ওই দাদা আমি ভাই। সেই ক্ষেত্রে ও এগিয়ে গিয়ে প্রত্যেকবার কিন্তু আমাদের কাছে নিউজ পৌঁছে দিয়েছিল। কিছু খবর আগের বার আমার কাছেও ছিল, কারণ আমার একজন চেনা পরিচিত ছিলেন দিয়ে। কিন্তু এইবার যদি নাও থাকে, আমাদের মধ্যে এমন প্রচুর লোক রয়েছে যাদের সেখানে কিন্তু যোগাযোগ রয়েছে, এবং তা থেকে আমরা বুঝতে পারি যে সিএলসি মিটিং বা যাবতীয় যা কিছু হচ্ছে এগুলো যে কতটা ভুয়ো এবং ওখানে গিয়ে কতটা ওয়েজ রিভিশনের কথা হচ্ছে এবং তার থেকে কি রেসপন্স পাওয়া যাচ্ছে, তা শুধুমাত্র আজকের দিনে যে একটা আরটিআই করলেই জানা যায়, সেটা আমাদের এই ভাই কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। আমি আর বেশি সময় নেব না, আমি খালি এইটুকুনি বলতে পারি, ওয়েজ রিভিশন আমরা কিছুদিনের মধ্যে অ্যাচিভ করতে চলেছি। ম্যানেজমেন্টের উপর প্রেসার দিয়ে যতটা পার্সেন্টেজ আমাদের এমপ্লয়ীদের আমরা বাড়িয়ে দিতে পারি, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আর সেই স্বার্থে বিবিকেস এর লড়াই জারি থাকবে। জয় হিন্দ, জয় বিবিকেস। আমাদের পরের বক্তা সৈকত মুখার্জি নিজের বক্তব্য। আমাদের ভারতীয় বীমা কর্মচারী সেনা বিগত 3 মাস ধরে আমি আরটিআই করছি। আমরা প্রথম ভালো রেসপন্স পাইনি। সেখানে রেসপন্স ছিল যে জিপসার কাছ থেকে কোনো প্রপোজাল ডিএফএস এর কাছে যায়নি, কিন্তু রিসেন্ট যেটা ডেভেলপমেন্ট হয়েছে, আমরা সেটা সম্রাটটাকে বলবো যে গ্রুপে পোস্ট করতে। সেখানে আমরা ফার্স্ট টাইম পজিটিভ একটা রেসপন্স পেয়েছি, দ্য ম্যাটার ইজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন আন্ডার ডিএফএস। সেনা কোনো কাজ করছে না সেটা নয়, আমরা কাজ করছি অফিসিয়ালি, একদম অ্যাকচুয়াল ওয়েতে কাজ করছি। এরকম নয় যে অন্য কোনো ডিপার্টমেন্ট যেটা আমাদের সার্ভিস সেক্টরের সাথে কোনো ইনভলভমেন্টই নয়, সেইখান থেকে আমরা কোনো কাজ করছি না। আমরা আশা করি যে এখান থেকে আমরা ভালো খবর খুব শীঘ্রই পাবো। আমি এর পরের বক্তা বনস্থাতি সুবক্তা, আমি ওকে অনুরোধ করবো কিছু কথা নিজের কাছে রাখার জন্য। ডিয়ার ফ্রেন্ডস এন্ড কলিগস, শুভজিৎ আমাকে সুবক্তা বলে বিপদে ফেলে দিল। সুবক্তা আমি খুবই ভালো নই, বাট কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার না করলে নয়, তাই আজকে এই জায়গাটা আমি বেছে নিয়েছি। দেখুন, আমরা বেশ কিছুদিন ধরে আমাদের যে গ্রুপগুলো আমরা ইনভলভ আছি প্রত্যেকে, সেটা আমাদের ইউনিয়ন গ্রুপ হোক বা অফিসের রিলেটেড অন্য যে গ্রুপগুলো, সেখানে কিছু কালা ছড়াছড়ি আমরা দেখছি যে আমাদেরকে নিয়ে অনেক রকম কিছু রটানো হচ্ছে, যে বিবিকেএস কিছু করছে না, বাকি ইউনিয়ন তো কিছু না কিছু করছে। একটা জিনিস দেখুন, স্ট্রাইক বা ধর্ণা এটা কিন্তু একটা ওয়ে অফ প্রসেস, যেটার মাধ্যমে আমরা কি করি, কোনো কম্পিটেন্ট অথরিটির কাছে ডিসকাশনের সুযোগটা পাই। আমাদের রিসেন্ট আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটেছে তার দুটো রেফারেন্স আমি দিলে আপনারা বুঝতে পারবেন। আরজি করের মতো একটা জঘন্য ঘটনা, যার পরিপ্রেক্ষিতে ডাক্তাররা যখন একটা ধর্ণা বা আন্দোলন শুরু করলো, তার সাথে যখন একটা মাস জুড়ে গেল, কম্পিটেন্ট অথরিটি কিন্তু বাধ্য হলো তাদের সাথে ডিসকাশনে বসতে। আবার প্যারালালি আরেকটা ঘটনা দেখুন, ধর্মতলার মোড়ে আরো কিছু ছেলে মেয়ে তাদের ন্যায্য চাকরির দাবিতে ধর্ণা বা অনশন করেই চলেছে কয়েক বছর ধরে, কিন্তু তাদের সাথে মাস ইনভলভমেন্ট নেই। তার জন্য কি হলো, তাদেরকে কম্পিটেন্ট অথরিটি সেইভাবে পাত্তাই দিচ্ছে না। তাহলে ডিসকাশন শুরু করার একটা মেন অস্ত্র কিন্তু ধর্ণা বা স্ট্রাইক, এই ধরনের জিনিস। আজকে যখন আমরা লেজিটিমেট যে ওয়েজ ডিভিশনটা পাচ্ছি না, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আবার আমাদের সেই স্ট্রাইক করে সেই সুযোগটা পাইয়ে নিতে হয়, তাহলে আখেরে আমাদের মেম্বারদের লস। আমাদের সেন্ট্রাল কমিটি সেটা এখনো মনে করছে না, কারণ আমাদের কাছে সেই চাবিকাঠিটা আছে আমাদের শ্রদ্ধেয় মিস্টার অনিল দেশাইজি, যিনি ডাইরেক্টলি সেই অথরিটির সাথে কথা বলার সুযোগটা করে দেন বা করতে পারেন। ফলে স্ট্রাইক
করছি না বলে বিবিকেএস কিছু করছে না, এটা কমপ্লিটলি ভুল ধারণা। কারণ দিল্লি ইউনিট এবং আমাদের সেন্ট্রাল কমিটি কন্টিনিউ ডিএফএস সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে। এটা আমি জোর দিয়ে কেন বলতে পারছি, কারণ আমি কিছু ঘটনার সাক্ষী। যখন আমাদের এখানে বিভিন্ন রকম ভাবে আপনারাই যখন বললেন যে আমাদের এমবিএস এর কোনো আপডেট হচ্ছে না, আমি লাস্ট সেপ্টেম্বরের এন্ডে উদয়পুর গেছিলাম এবং আমার সুযোগ হয়েছিল আমাদের জেনারেল সেক্রেটারি মিস্টার বোবার্ডে বা আলার নায়কের সাথে কমপ্লিট এই বিষয় নিয়ে আলোচনা করার। সেখানে আমি জানতে পেরেছি যে কিভাবে কন্টিনিউ ডিএফএস বা ফিনান্স মিনিস্ট্রির সাথে যোগাযোগ রাখা হচ্ছে এবং কথা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কেন পোস্ট করছি না? আমরা ওই হাইপে যেতে চাইছি না, সেন্ট্রাল কমিটি কোনোভাবেই ওই হাইপে যেতে চাইছে না যে আমরা প্রত্যেকটা মুহূর্তে যেখানে যাচ্ছি সেই ছবি পোস্ট হোক। আমরা যখন কমপ্লিট রেজাল্ট দিতে পারবো সেই জায়গায় এসে আমরা আমাদের কথাটা ডিসক্লোজ করব। সৈকত একটু আগে একটা কথা বললো, আমরা আরটিআই থেকে একটা রেকর্ড পেয়েছি, এটা অন্তত এক সপ্তাহ আগের ঘটনা। তাহলে আমরা এখনো জানাইনি। আমরা জানাইনি কারণ কি, আমরা সঠিক সময় সেই ইনফরমেশনটা দেবো। এটা তো রেকর্ডেড একটা ডকুমেন্ট, আরটিআই যে রিটার্ন রিপ্লাইটা যেটা এসছে সেটা রেকর্ডেড ডকুমেন্ট, আগেও এসছে, তাহলে লুকানোর কিছু নেই। কিন্তু আমরা সঠিক সময় সেটা ডিসক্লোজ করব, সেই জন্যই আমরা সঠিক পদক্ষেপের জন্য ওয়েট করছি। এটা গেল স্ট্রাইক রিলেটেড কথাবার্তা। এমবিএস এর আমরা কি করলাম? এমবিএস এ আমরা বলেছিলাম যে 100-র কাছাকাছি হোটেলের সাথে আমরা টাই আপ করবো, আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু এটা কনফার্ম করেছে সেন্ট্রাল কমিটি মার্চের আগে অ্যাটলিস্ট 8 থেকে 10টা নতুন হোটেল তারা ওপেন করবে। আমি যখন 27 তারিখে তাদের সাথে কথা বললাম, নেক্সট 10 তারিখে একটা ডেট ফিক্স হয়। সেন্ট্রাল কমিটি 3 জন দার্জিলিং যাবে এবং দার্জিলিংয়ে গিয়ে যে হোটেলটা আগে প্রবীরদা বা বাদলদারা দেখে এসেছিলেন সেই হোটেলের সাথে ডাইরেক্ট কথা বলবে, আশেপাশে আরো হোটেলের সাথে কথা বলবে। 9 তারিখ রাত্রে তাদের জন্য আমরা গাড়ির যে বন্দোবস্ত বা যেখানে থাকবে সেই যে বন্দোবস্তটা করার জন্য যখন কথা বলতে গেলাম, তখন জানা গেল 10 তারিখ হবে না, কারণ ডিএফএস এর সাথে হঠাৎ করে একটা মিটিং সেট হয়েছে। প্ল্যানটা ক্যান্সেল হলো। 12 তারিখ এগেন ডেট ফিক্স হলো, সেই প্ল্যানটাও ক্যান্সেল হলো কারণ ডিএফএস টাইম দিতে পারেনি। 15 তারিখ আবার ডেট ফিক্স হলো এবং 14 তারিখে জানানো হলো যে মিস্টার বোবার্ডে আসতে পারছেন না, বিকজ ফিনান্স মিনিস্টার নিজে দেখা করতে চেয়েছেন, দেশাইজি এবং বোবার্ডে স্যার ওখানে থাকছেন, তো ওরা দুজন আসতে পারছেন না। লাস্ট মোমেন্টে আবার ডিএফএস মানে মিনিস্ট্রি থেকে আবার খবর গেল সীতারামন ম্যাডাম থাকছেন না, উনি ফরেন যাচ্ছে, ফলে বোবার্ডেজি আসতে পারেনি, কিন্তু বাকিরা এসছে। তার পোস্ট আপনারা দেখেছেন, রাজীব পুরো ঘটনাটা কমপ্লিট করেছে এবং সবাইকে নিয়ে সেই দার্জিলিং এর সেই হোটেলের সাথে কথা বলে ফিক্সও হয়ে যায়। লাস্ট উইকে আমাদের কাছে এগ্রিমেন্টের কপি আসার কথা, কিন্তু এন্ড মোমেন্টে যিনি মালিক তিনি কি করলেন, তিনি একটা কন্ডিশন অ্যাড করে দিলেন যে একটা রুমে 3 জনের বেশি অ্যালাউড হবে না, ইনক্লুডিং একটা বাচ্চা 10 বছরের নিচে। তো যেটা আমরা যে টার্মসে কথা বলেছিলাম তার বিরুদ্ধে, এই জন্য সেটাও পোস্টপোন হয় এবং ফার্দার নেগোসিয়েশন বা কথাবার্তা চলছে। তো এরকম 8টা-9টা হোটেলের সাথে কন্টিনিউ কথাবার্তা চলছে, এটা একটা অনগোয়িং প্রসেস। আমরা কোয়াইট শিওর যে মার্চের আগে অ্যাটলিস্ট 8 থেকে 10টা হলিডে হোম এসে যাবে। নেক্সট আসছে আরো একটা কথা আমরা শুনেছি, এই ইউনিয়ন শুধুমাত্র ট্রান্সফার প্রমোশন নিয়ে পড়ে থাকে, আর কোনো কাজ নেই, আছে কোনো অ্যাক্টিভিটি নেই। এই জায়গাটা আমি আপনাদের রিকোয়েস্ট করে আপনারা নিজেরা অ্যানালিসিস করুন। একটা সময় দেখবেন যখন আমরা চাকরি পাইনি, চাকরি পাওয়ার আগের মুহূর্তে আমাদের কি মেন্টালিটি, আমাদের একটা চাকরি দরকার, এনি হাও একটা চাকরি দরকার। চাকরিটা যখন পেলাম তখন আমরা কি রিয়েলাইজ পেলাম, চাকরির সাথে ফ্যামিলির প্রেজেন্স যদি না থাকে এই চাকরির কোনো মানে নেই। তাহলে আজকের এখানে যতগুলো মেম্বার আছে কোনো না কোনো ভাবে সেই সুযোগ সুবিধাটা পেয়েছে, যেটা সবচেয়ে বড় অ্যাচিভ বলে আমি মনে করি। ব্রেড অ্যান্ড বাটারের সাথে যদি ফ্যামিলির অস্তিত্ব না থাকে, যে সাফার করেছে, যে বাইরে থেকে দেখেছে, সে সবচেয়ে বেশি বোঝে। এই কথাগুলো কারা বলতে পারে? যারা কখনো নিজের জায়গা থেকে নড়েনি। তো ট্রান্সফার বা প্রমোশনের জায়গাটা যদি ইউনিয়ন করে থাকে, আমার হাতে যদি 100% ক্ষমতা থাকে, আমরা বুক খুলে বলতে পারি যে হ্যাঁ আমাদের হাতে যেটা আছে আমরা করেছি। সেই জায়গাটা বিবিকেএস দেখিয়ে দিয়েছে, কাউকে ডিপ্রাইভ করেনি। লাস্ট যে কথাটা আমার বলার, আমরা যে এজিটেশন করছি বা যেভাবে ইউনিয়নের সম্পর্কে, যে একটা ইউনিয়ন চলার জন্য যে খামতিগুলো থাকে, সেই খামতিগুলোকে পজিটিভ ওয়েতে আমরা নিচ্ছি বলে আমরা সেন্ট্রাল কমিটিকে প্রেসারাইজ করতে পারছি, কথা বলতে পারছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ক্রিটিসাইজ করুন, ইউনিয়ন সম্পর্কে কথা বলুন, কিন্তু পজিটিভ ওয়ে, হেলদি ওয়েতে করুন। এমন নয় যে ডিফেম করে এই ইউনিয়নটাকে আপনারা অন্যের সামনে তুলে ধরুন। আপনাদের পজিটিভ যে ফিডব্যাক, সেটা অবভিয়াসলি আমাদের কাজে লাগবে ইন ফিউচার। আপনারা দেখে থাকবেন যে
এই কলকাতা আলোতে লাস্ট 2 বছর আগেও যদি আপনারা হিসেব করে দেখেন, লাস্ট চেকআপের আগে কোনো অফিসে সেইভাবে এসি বন্দোবস্ত ছিল না। আমরা যখন লাস্ট চেকআপের আগে আসানসোল বা দুর্গাপুরে গেলাম মেম্বারদের সাথে দেখা করতে, ওখানে আমরা 4 জন গেছিলাম, আমি, সম্রাটদা, শুভ্রদীপ আর শুভজিৎ। যাওয়ার পরে ফার্স্ট আমাদের যেটা রিয়েলাইজেশন হলো, এই প্রচন্ড গরমে এইভাবে কাজ করা ইম্পসিবল। তো আমাদের ফার্স্ট টার্গেট নিতে হবে যে কলকাতার যতগুলো অফিস আছে, মানে কলকাতা আরো আন্ডারে যত অফিস আছে, সবাই অ্যাটলিস্ট এসি ব্যবস্থা করা। অ্যাকর্ডিংলি আমরা সেন্ট্রাল কমিটিকে জানালাম। আমি যেটা রিকালেক্ট করছি, 11ই এপ্রিল দীনেশ মুখার্জির সাথে আমাদের তখনকার ডিজিএন স্যার বরুণ সিনহা স্যারের একটা মিটিং হয়, এবং সেখানে এই পয়েন্টটা আমরা খুব জোর দিয়ে বলি, এবং উনি আশ্বাস দেন হ্যাঁ আমরা সমস্ত অফিসে আমরা এসি ব্যবস্থা করবো। আজকে দেখুন অলমোস্ট সমস্ত অফিসে সেই এসি ব্যবস্থাটা হয়েছে, অলমোস্ট সব অফিসে। কিছু অফিসে হয়নি, লিগ্যাল ইস্যুতে হতে পারে, বা হ্যাঁ কোনো অফিসে, কিন্তু যারা যারা ইনিশিয়েটিভ নিয়েছে ম্যানেজমেন্ট এরকম নয় যে জোর করে আটকে রেখেছে, কোনো লিগ্যাল ইস্যুতে আটকে আছে, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। যেগুলো হয়নি সেটা আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই চেষ্টাটা করার। তাহলে যে স্ট্রাকচার মিটিং গুলো আমরা করে থাকি প্রত্যেকটা মুহূর্তে, স্ট্রাকচার মিটিং করার সাথে সাথে যে মাইনিউটস গুলো আছে আমরা গ্রুপে পোস্ট করি, আপনারা দেখে থাকবেন যে বিবিটিএস আজকের দিনে এই ইউনিট অ্যাটলিস্ট এমপ্লয়ীদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, প্রত্যেকটা পয়েন্ট আমরা এমপ্লয়ি বেনিফিট অনুযায়ী করে যাচ্ছি। তাহলে এটা একটা অনগোয়িং প্রসেস। তাহলে শুধুমাত্র ট্রান্সফার বা একটা কাজ নিয়ে পড়ে আছি, একটা ওয়েস্ট ডিভিশন বা এই ধরনের একটা ওএমপি দেখিয়ে দিয়ে আমরা বসে আছি, এই জিনিসটা নয়। তো আপনারা নিজেদেরকে সেই জায়গায় কনসার্নটা রাখুন, ইউনিয়নের মধ্যে আরো বেশি ইনভলভ হন, নিজেদেরকে ইনভলভ করান। ইউনিয়নটা শুধু আমাদের নয়, আপনাদের সবার, সেই মনোভাবটা পোষণ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা কথা আমি বারবার বলছি, কেন আমরা জয়েন্ট ফোরামে নেই। জয়েন্ট ফোরামে আমরা প্রথম যখন জয়েন্ট ফোরাম তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা জয়েন্ট ফোরামে ছিলাম। আজকের ডেটে জয়েন্ট ফোরামে একটা কারণেই নেই, জিনিসটা হচ্ছে যে ওয়েতে অন্যান্য ইউনিয়নগুলো চলার কথা ভাবে, ভিভিকেএস কিন্তু সেইভাবেই কথা বলতে, মানে সেইভাবে ভাবে না। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমরা কোনো ধার করা এমপিকে নিয়ে কেন মিনিস্ট্রিতে কথা বলি কিংবা মিনিস্ট্রিতে চিঠি দিই কিংবা ছবি তোলার জন্য করি না। অনিল দেশাই সাহেব কিন্তু তার জীবন শেষ করেছেন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের একজন স্টাফ হিসেবে, এবং উনি একমাত্র জানেন যে এই দুঃখটা কিংবা মানে আমাদের প্রবলেমটা কোন জায়গাগুলো আছে, এটা উনি প্রতিদিন ফেস করেন কিংবা কথাও বলেন। তার আশেপাশের ম্যাক্সিমাম ছেলে মেয়ে, মানে যারা ছেলেরা কাজ করে তারা কিন্তু আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির অনেক ছেলেরাই কাজ করে তার সঙ্গে দাঁড়িয়ে। এই কারণে অনিল দেশাই সাহেব যখনই সময় পান, ডিএফএস কিংবা মিনিস্ট্রিতে লবিতে, যখনই আমার সঙ্গে কিছুদিন আগে কথা হচ্ছিল একটা জায়গায়, বলেছিল দেখ সম্রাট, আমি অন্তত 3 বার সীতারামনের সঙ্গে কথা বলেছি, একটাই জিনিস হলো যে তোমরা ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য কেন আমাদেরকে এইভাবে ডিপ্রাইভ করছো। আজকে পিওসি গুলো যদি না থাকে, গভর্নমেন্টের পিওসি গুলো যদি না থাকে, এই গভর্নমেন্ট বিজনেস অথবা যে সাধারণ মানুষের এই যে বিভিন্ন ক্যালামিটি থেকে যে প্রবলেম, সেই জায়গাগুলো কিন্তু কেউ কোনো প্রাইভেট কোম্পানি দিতে পারবে না। ভেবে দেখুন, কেরল থেকে আরম্ভ করে, গুজরাট থেকে আরম্ভ করে, হিমাচল থেকে আরম্ভ করে, যেখানে যেখানে ন্যাচারাল ক্যালামিটির প্রবলেম হচ্ছে, সবারই কিন্তু এই 4টে কোম্পানি এগিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ক্লেম সেটেলমেন্ট করে মানুষের সাহায্যের জন্য এগিয়ে গেছে। কিন্তু সবকিছু করা সত্ত্বেও কিন্তু আমরা সবচেয়ে বেশি ডিপ্রাইভ। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আজকে সবচেয়ে বেশি ডিপ্রাইভ। গতবারে যখন ওয়েস্ট ডিভিশন হচ্ছে, আমরা কিন্তু তার চেয়ে অনেক কম পেয়েছি এলআইসি এবং ব্যাংকের চেয়ে। এবছর ডিএফএস এ যেভাবে কথা, আমাদের দিল্লি ইউনিটের 2-3 জন আছেন যারা রীতিমতো মাসে অন্তত 1-2 গিয়ে কথা বলেন কিংবা আলোচনা করেন, যেগুলো ওনারা বলছেন যে তাদের বিভিন্ন থেকে। কারণ যেহেতু মনোজ বলেছে, এর আগেও আমাদের সেন্ট্রাল কমিটির সঙ্গে কথা হয়েছে, একটা কথা দীনেশ বোবাটে বলেছে, বলে লোক খেপিয়ে তো কোনো লাভ নেই রে, আর লোককে মিথ্যা কথা বললে কোনো লাভও নেই। যারা যেভাবে করছে তাদের চলতে দেওয়া উচিত। কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো ফুলপ্রুফ কোনো আমাদের নেই যে ডিএফএস এটা বলেছে কিংবা সীতারামনজি আমাদের ম্যাডাম উনি এই কথাগুলো বলেছেন। আমাদের যে দিল্লি ইউনিট প্রায় ডিএফএস এর সঙ্গে দেখা করে, সেটা যে
ফ্রুটফুল রেজাল্ট বেরিয়েছে তা কিন্তু নয়। উল্টে এদের কাছে যে বিভিন্ন মেসেজ কিংবা এইগুলো দেয়, সেগুলো আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায়। এটাই সবচেয়ে বড় জিনিস হলো যে আজকে অনেক ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এসে বলেছিল যে ইউনিয়ন না করলেও চলবে, কিন্তু এই ওয়েস্ট ডিভিশন কিংবা কেপিআই, আমি কেপিআই মিটিংয়ে গিয়ে বিভিন্নভাবে দেখেছিলাম যে গভর্নমেন্ট আমাদের ওপর কেপিআইকে যেভাবে চাপিয়ে দিচ্ছে, তাতে কিন্তু পুরোটা যে ফুলফুল রেজাল্ট আসে তা মানে আসার ব্যাপারটা থাকে তা কিন্তু নয়, উল্টে হ্যারাসমেন্টটা বাড়ে, অনেক ক্ষেত্রে করে বাড়ে। তা সুতরাং এই যে গভর্নমেন্ট বিভিন্নভাবে আমাদের উপর বিভিন্ন জিনিসগুলো চাপিয়ে দিয়েছে, কেপিআই হোক, বিভিন্ন ট্রান্সফার মোবিলিটি পলিসি হোক, মার্জার ক্লোজার ইস্যু হোক, আমরা কিন্তু এখানে মার্জার ক্লোজারের সম্পূর্ণ বিরোধী। সেই কারণে স্ট্রাকচার মিটিংয়ে যদি আপনারা পুরো ইয়েটা পড়ে দেখেন তাহলে দেখবেন কিন্তু আমরা কিন্তু ম্যানেজমেন্টকে বারবার বলছি যে আমরা এখানে একটা অফিসকে বন্ধ করতে দেব না, উল্টে আপনারা রিঅ্যালোকেশন করুন কলকাতার অফিসগুলো কলকাতার মধ্যে, তাতে অন্তত আমাদের যে ছেলেমেয়েরা বিভিন্ন অফিসে চাকরি করছে কিংবা মানে কাজ করছে তাদেরকে ট্রান্সফার হতে হবে না। একটা সময় বলতে হবে যে সবকটা মার্চ করে 2-3টে অফিস বানিয়ে বাকি সব বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। এটার কিন্তু আমরা বিরোধী এবং প্রথম থেকে বিরোধ করছি, আজও কিন্তু এটার বিরোধ করছি, এবং শুধু বিরোধ মুখে করছি না, কাজেও কিন্তু বিভিন্নভাবে করে দেখা, মানে ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে সবসময় টাচে থাকি। কারণ যারা ট্রান্সফার হয়েছে তারা কিন্তু জানে তাদের ট্রান্সফারের প্রবলেমটা কি, তারাই শুধু তারা ফেস করেছে, এছাড়া কেউ ফেস করেনি। যারা অনেক মানে একই চেয়ারে আগে যারা একই চেয়ারে অনেকগুলো প্রমোশন পেয়েছে তারা জানতো না। আপনারা সবসময়ের জন্য একটা জিনিস আমাদের উপর ফেথ রাখবেন, বিবিকেএস কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, সবসময়ের জন্য স্টাফ বেনিফিট, স্টাফ ওয়েলফেয়ারের জন্য চেষ্টা করে যায়। এটাই অনিল দেশাই কিন্তু সবসময়ের জন্য বলে যে আজকে উনি যে লিডারশিপে পৌঁছেছে, লিডারশিপে পৌঁছানোর পিছনে কিন্তু তার অনেক বছর ধরে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে মানুষের উপকার করার জন্য আজকে উনি ওনার নেতৃত্বে চোখে পড়েছিলেন। তারপর আস্তে আস্তে উনি বাইরে গেছেন। অনিল দেশাই কথা আপনার মনে আছে, আপনারা অনেকে এখানে যারা আছেন জানেন না, এলপিএস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল একটা সময়। সেই সময় অনিল দেশাই মানে মুম্বাই থেকে ছুটে গিয়ে, তখন বাজপেয়ীর ট্রাম ছিল, মিনিস্ট্রিতে কথা বলে 2 মাসের মধ্যে তখন এলটিএসটাকে রেস্টোরেশন করেছিলেন। এর পরবর্তীকালে আপনারা সবাই জানেন, যারা নতুন জেনারেশন সবাই জানে যে পেনশনটাকে কিভাবে রেস্টোর করেছেন, মানে কত ইয়ে করে। অনেকেই দাবি করেছেন, অনিল দেশাই একটা কথা বলেছেন, যারা পেয়েছে তারা জানে আমি কি করেছি। সুতরাং ওই সার্কুলার কিংবা চেঁচিয়ে কথা বলার জায়গা নেই। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন, বিবিকেএস সবসময় আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে থাকবে। আরেকটা জিনিস হলো, সবসময় মনে রাখবেন যে বিবিকেএস এর কিন্তু কোনো লবি নেই। ক্লাস 4 থেকে ক্লাস 1 ম্যানেজার অবধি আমাদের সবার কাছে, সমস্ত মেম্বার আমাদের কাছে প্রয়োজনীয়। আমরা কারোর মুখ দেখে কাজ করি না, আর কারোর মানে লবির মাধ্যমে কাজ করি না। আমরা সবার জন্য একইভাবে নিরন্তরভাবে চেষ্টা করি। এই জন্য একই জিনিস কিন্তু নতুন জেনারেশনের ছেলেমেয়েরা সেইভাবে উঠে এসছে। আপনারা ধৈর্য ধরুন, আশা করি বেশ কিছুদিনের মধ্যে কেন আপনারা একটা না একটা খবর আপনারা পাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ঘোষণা করছি, হিন্দি ডিপার্টমেন্টে আপনাদের অনেকের কিছু সার্টিফিকেট জমে আছে, পরীক্ষা দিয়েছিলেন, সেগুলো কালেক্ট করে নিন। কিশোর শর্মার কাছে পড়ে আছে এবং কাউরি অ্যাকাউন্টে টাকা ঢুকে দেখে নেবেন, জিজ্ঞেস করে নেবেন।